মানুষ আপনাকে বলবে, বাইরে খাবার খাওয়াটা বন্ধ করে দিন, বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডাটা বন্ধ করে দিন, ঘুরতে যাওয়াটা বন্ধ করে দিন, তাহলেই আপনার টাকাটা বেঁচে যাবে। তাহলে বলি, এই কথাগুলো হলো সবথেকে বড় মিথ্যে কথা। দেখুন, কিপ্টে হয়ে আজ পর্যন্ত কেউ ধনী হতে পারেনি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকা সেভ করার ওই পুরনো পদ্ধতিগুলো বলবো না, বরং আজ আমি আপনাদের 5টি এমন প্র্যাকটিক্যাল পদ্ধতি বলবো, যে পদ্ধতিগুলো স্মার্ট মানুষগুলো ব্যবহার করে থাকে। আর এই পদ্ধতিগুলোর মধ্যে 5 নম্বর পদ্ধতিটা এতটাই পাওয়ারফুল যে এটা আপনার সেভিংসকে অটো পাইলট মুডে নিয়ে যাবে। অর্থাৎ সেভিংসের কথা আপনাকে চিন্তা করতে হবে না, আপনার সেভিংস অটোমেটিক হতে থাকবে। তো চলুন জেনে নেওয়া যাক ওই সিক্রেট, যে সিক্রেটটা আপনাকে আর কেউ বলবে না। প্রথম পদ্ধতি, ইনভিজিবল মানি। চলুন শুরু করা যাক একটি কটু সত্য কথা দিয়ে। টাকা সেভ করার এমন একটি নিয়ম আছে যেটাকে পার্কিনসন্স ল বলা হয়। এই ল অনুযায়ী আপনার পকেটে যত বেশি টাকা থাকবে, আপনার খরচটা ঠিক ততটাই বাড়তে থাকবে। আর এটাই হলো কারণ আপনার স্যালারি বেড়ে যাওয়ার পরেও মাসের শেষে আপনার কাছে কোনো টাকা বেঁচে থাকে না। আর এখন এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? তাহলে বলি, এই উপায়টা হলো খুবই সহজ। আপনি আপনার টাকাকে গায়েব করে দিন। অর্থাৎ যখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, তখন ওই টাকাটা খরচ করার আগেই ওই টাকার 20% দ্রুত অন্য আরেকটি অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আর যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন, সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড আপনার পকেটের মধ্যে রাখবেন না। আর সম্ভব হলে আপনি ওই অ্যাকাউন্টের কোনো এটিএম কার্ড নেবেন না। এছাড়া আপনি আপনার ওই অ্যাকাউন্টটাকে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্ক করবেন না। আর এটাকেই বলা হয় ইচ্ছে করে নিজেকে গরিব দেখানো। আর যখন আপনি আপনার মেন অ্যাকাউন্টে টাকা কম দেখতে পাবেন, তখন আপনার ব্রেন নিজে থেকেই ফালতু খরচগুলো করা বন্ধ করে দেবে। মনে রাখবেন, ধনী মানুষগুলো খরচ করার পরে নয়, বরং খরচ করার আগেই সেভিংস করে। শুরুর দিকে হয়তো আপনার মনে হতে পারে এত কম টাকা দিয়ে আপনি কিভাবে চালাবেন, কিন্তু বিশ্বাস করুন, আমরা মানুষ যে কোনো পরিস্থিতিতে বাঁচা শিখে নিতে পারি। আর কেবলমাত্র আপনার টাকাটা অন্য অ্যাকাউন্টে সরিয়ে রেখেই কিছু হবে না, যদি আপনি কোনো একটি জিনিসের আসল মূল্যটা না বুঝতে পারেন। আর এটাই হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি, যেটা আপনার শপিং করার অভ্যেসকে পরিবর্তন করে দেবে। দ্বিতীয় পদ্ধতি, কেবলমাত্র মূল্য নয়, বরং আপনার পরিশ্রমটা দেখুন। অর্থাৎ টাইম ভার্সেস মানি। আজকের পরে যখনই আপনি 2000 টাকা দামের জামা অথবা 50,000 টাকা দামের মোবাইল কিনতে যাবেন, তখন ওই প্রোডাক্টের প্রাইস ট্যাগ দেখবেন না, বরং আপনি এটা দেখবেন ওই জিনিসটার পরিবর্তে আপনি আপনার জীবনের কতটা সময় দিচ্ছেন। এটাকে এইভাবে বোঝার চেষ্টা করুন। মনে করুন আপনি প্রতি মাসে 30,000 টাকা স্যালারি পান। অর্থাৎ আপনি 1 ঘন্টা পরিশ্রম করার কারণে 200 টাকা রোজগার করছেন। আর এখন যদি আপনাকে 2000 টাকা দামের জামা কিনতে হয়, তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, এই জামাটা কি আমার জীবনের 10 ঘন্টা পরিশ্রমের সমান? আমি কি ওই একটা শার্টের জন্য অফিসে অতিরিক্ত 10 ঘন্টা কাজ করার জন্য তৈরি আছি? যখন আপনি আপনার টাকাকে কেবলমাত্র নোট নয়, বরং পরিশ্রমের ঘন্টা হিসাবে দেখা শুরু করবেন, তখন আপনার 90% কেনা জিনিস ফালতু মনে হবে। আর এই পদ্ধতিটা আপনাকে কিপটে নয়, বরং বুদ্ধিমান তৈরি করবে। এটা তো ছিল অনেক বড় বড় জিনিসের কথা, কিন্তু এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর কি হবে, যে ছোট ছোট সিদ্ধান্তগুলো আমাদের পকেট খালি করে দিচ্ছে? যেমন অনলাইনে সেল দেখলেই যে কোনো কিছু কিনে নেওয়া। তাহলে পরবর্তী পদ্ধতিটা আপনাকে এই জাল থেকেই বাইরে নিয়ে আসবে। তৃতীয় পদ্ধতি, আননোন হয়ে টেস্ট করুন। আমাদের সবার সঙ্গেই এমনটা হয়। বাজারে অথবা মোবাইলে যখন আমরা কোনো সেল দেখি আর কোনো একটি জিনিস আমাদের পছন্দ হয়ে যায়, তখন বেশি কিছু না ভেবেই আমরা সেটাকে কিনে নিই। আর বাড়ি ফিরে আসার পরে মনে হয় এই জিনিসটার তো কোনো প্রয়োজন ছিল না। আর এই সমস্যা থেকে বাঁচার সবথেকে সহজ উপায় হলো আননোন হয়ে টেস্ট করা। যখনই আপনার নতুন কিছু কিনতে ইচ্ছে করবে, তখন আপনি নিজের সঙ্গে একটি গেম খেলবেন। আপনি কল্পনা করবেন আপনার এক হাতে ওই জিনিসটা আছে যেটা আপনি কিনতে চাইছেন, আর অন্য হাতে ওই জিনিসটার মূল্যের সমান ক্যাশ আছে। আর এখন আপনি চিন্তা করুন, একটি অপরিচিত মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর ওই অপরিচিত মানুষটা আপনাকে বলছে, হয় তুমি এই জিনিসটা নিয়ে নাও অথবা এই ক্যাশ টাকা নিয়ে নাও। তাহলে আপনি কোনটা বেছে নেবেন? আর যদি আপনার উত্তর টাকা হয়, তাহলে বুঝে নেবেন আপনার ওই জিনিসটার কোনো প্রয়োজন নেই। আপনি কেবলমাত্র লোভে পড়ে জিনিসটা কিনছিলেন। আর এই 5 সেকেন্ডের টেস্ট আপনার হাজারো টাকা বাঁচিয়ে দিতে পারে। আর এই পদ্ধতিটা আপনাকে তো ডিসকাউন্টের জাল থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু একটি জায়গা এমন আছে যেখানে আমরা প্রত্যেকেই বোকা হয়ে যাই, যেটাকে বলা হয় অন্যদেরকে দেখানোর নেশা। আর চতুর্থ পদ্ধতিটা হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা প্রয়োজন। 4 নম্বর পদ্ধতি, অন্যদেরকে দেখানোর চেন রিয়াকশন। আপনি কি কখনো নোটিস করেছেন, যখন আপনি একটি নতুন সোফা কেনেন, তখন হঠাৎ করে আপনার পুরনো পর্দাগুলোকে খারাপ মনে হয়? এরপরে আপনি ঘরের পর্দা পরিবর্তন করেন, আর পর্দা পরিবর্তন করার পরে আপনার মনে হয় ঘরের কালারটা ঠিক ম্যাচ করছে না। এটাকেই বলা হয় চেন রিয়াকশন। অর্থাৎ একটি নতুন জিনিস 10টি নতুন জিনিসের প্রয়োজন সৃষ্টি করে। আমরা ভাবি, যেহেতু আমার কাছে দামি মোবাইল আছে,
তাই দামি ঘড়ি কিনে নেওয়া দরকার। ধনী হওয়ার রহস্যটা নতুন জিনিস কেনার মধ্যে থাকে না, বরং পুরনো জিনিসকেই দীর্ঘ সময় ধরে ব্যবহার করার মধ্যে থাকে। আর এর কেবলমাত্র একটাই সমাধান আছে, গ্রেডকে ইগনোর করুন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার ব্যবহার করা জিনিসটা সম্পূর্ণভাবে খারাপ না হয়ে যাবে, যেমন আপনার মোবাইল ফোনটা যতদিন না সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেবে, ততদিন পর্যন্ত সেটাকে ব্যবহার করুন। কেবলমাত্র বাজারে নতুন মডেল এসেছে আর সেই মডেলটা কেনার জন্য নিজের মোবাইলটাকে পরিবর্তন করবেন না। আপনি আপনার কাছে থাকা জিনিসগুলোকে ব্যবহার করুন, সেটাকে আপনি আপনার সম্মানের সঙ্গে যুক্ত করবেন না। এতক্ষণ পর্যন্ত আমরা টাকা সেভ করার সম্পর্কে কথা বললাম, কিন্তু যদি এখন আমি আপনাদেরকে বলি কেবলমাত্র টাকা বাঁচালে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন, আপনি ঠিকই শুনেছেন। 5 নম্বর পদ্ধতিটা হলো ওই রহস্য যেটা ব্যাংক আপনাকে কখনোই বলবে না। 5 নম্বর পদ্ধতি, কেবলমাত্র টাকা সেভ করবেন না, বরং টাকাকে বাড়িয়ে তুলুন। বিট ইনফ্লুয়েন্স। এখন কথা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে। এটা হলো ওই কটু সত্য যা বেশিরভাগ মিডল ক্লাস পরিবারের মধ্যে কখনোই শেখানো হয় না। ছোট থেকেই আমাদের ব্রেনে একটি কথা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, টাকাকে সেভ করতে হবে আর ওই টাকাকে ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিতে হবে, কারণ ব্যাংকের মধ্যেই টাকাটা সেভ থাকবে। কিন্তু যদি আমি আপনাকে বলি ব্যাংকের মধ্যে রাখা আপনার টাকা সুরক্ষিত নেই, বরং ধীরে ধীরে আপনার ওই টাকাটা মরে যাচ্ছে, তাহলে কি আপনি আমার কথাটা বিশ্বাস করবেন? আপনি ঠিকই শুনেছেন। আপনার টাকার অনেক বড় একটি শত্রু আছে, যেটা 24 ঘন্টা আপনার টাকাকে খেয়ে ফেলছে, আর আপনি সেটা বুঝতেও পারছেন না। ওই শত্রুটার নাম হলো মূল্যবৃদ্ধি, ইনফ্লুয়েন্স। চলুন এটাকে একটু সহজভাবে বুঝিয়ে বলি। আমাদের দেশে প্রতি বছরে ইনফ্লুয়েন্স 6 থেকে 7% হিসাবে বেড়ে যায়। অর্থাৎ যে জিনিসটা আজ আপনি 100 টাকায় কিনতে পারবেন, আগামী বছরে ওই জিনিসটার মূল্য 107 টাকা হয়ে যাবে। কিন্তু আপনার ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্টে কেবলমাত্র 3% ইন্টারেস্ট দেয়। তাই আপনি একবার চিন্তা করে দেখুন, মূল্যবৃদ্ধি আপনার টাকাকে 7% হারে কম করে দিচ্ছে, আর ব্যাংক আপনার ওই টাকাকে কেবলমাত্র 3% হারে বাড়াচ্ছে। অর্থাৎ প্রতি বছরে আপনি ধনী নয়, বরং আপনার কেনার ক্ষমতাটা হারিয়ে ফেলছেন। ব্যাংকে রাখা টাকা হলো ওই বরফের মতো যেটা ধীরে ধীরে গলে যাচ্ছে। তাহলে ধনী মানুষগুলো কি করে? ধনী মানুষগুলো নিজের টাকাকে ঘুমাতে দেয় না, বরং তারা তাদের টাকাকে কাজে লাগায়। ধনী মানুষগুলো তাদের প্রত্যেকটি টাকাকে একটি সিপাহী অর্থাৎ সোলজার মনে করে। যদি সোলজার ব্যাংকের মধ্যে ঘুমিয়ে থাকে, তাহলে যুদ্ধকে করবে। আর এই কারণেই আসল সেভিংস তখনই হবে যখন আপনি আপনার ওই টাকাকে সঠিক জায়গাতে ইনভেস্ট করবেন। ওই টাকাকে এমন জায়গাতে পাঠাবেন যেখানে আপনার টাকা মূল্যবৃদ্ধির থেকে বেশি দ্রুত গ্রো করবে, যেমন ইন্ডেক্স ফান্ড, গোল্ড অথবা ভালো কোনো কোম্পানি। মনে রাখবেন, কেবলমাত্র চায়ের খরচ বাঁচিয়ে অথবা কিপটে হয়ে আজ পর্যন্ত কেউ ধনী হতে পারেনি। ধনী কেবল সেই হবে যে তার টাকাকে বলে, আমি বিশ্রাম করব আর তোমাকে আমার জন্য আরও বেশি টাকা রোজগার করে আনতে হবে। তাই আজই আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকাকে স্বাধীন করে কাজে লাগিয়ে দিন। সবশেষে আমি আপনাদের কেবল এটাই বলতে চাই, টাকা সেভিংস করাটা কোনো ম্যাথামেটিক্স নয়, বরং এই সম্পূর্ণ খেলাটা আপনার ব্রেন এবং আপনার হ্যাবিটের উপর নির্ভর করে। আর যদি আজকের এই ভিডিওতে বলা এই 5টি পদ্ধতির মধ্যে থেকে কেবল 2টো পদ্ধতিকেও সততার সঙ্গে আপনি আপনার জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে আগামী 30 দিনের মধ্যেই আপনি আপনার পকেটে পরিবর্তন দেখতে পাবেন। আর কমেন্ট করে জানাবেন কোন পদ্ধতিটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। এছাড়া ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।